চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লী কবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প। আজ শুনবেন এর তৃতীয় পর্ব। আজকের পর্বে রয়েছে 4টি গল্প। প্রথম গল্প এক কথায় এত, দ্বিতীয় গল্প চৈত্র মাসের মাসালা পৌষ মাসে, তৃতীয় গল্প শেয়ালের পাঠশালা, চতুর্থ গল্প আমাদের তাই তো পথ দেখাইল। তো চলুন শুরু করা যাক পল্লী কবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্পের তৃতীয় পর্ব। প্রথম গল্প এক কথায় এত। জামাই শ্বশুরবাড়ি যাইয়া কোনো কথা বলে না। শালীরা শালারা কত ঠাট্টা তামাশা করিতে আসে, সে কোনো উচ্চবাচ্য করে না। শ্বশুর যাইয়া জামাইয়ের বাপকে বলে, দেখুন, আপনার ছেলে আমাদের বাড়ি আসিয়া চুপ করিয়া বসিয়া থাকে, সে কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বোকা। বাপ বলিল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতোই কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করিয়া ধমকাইয়া দেব। বাড়ি আসিয়া বাপ ছেলেকে ডাকিয়া বলিল, কিরে, শ্বশুরবাড়ি যাইয়া কথাবার্তা বলিস না কেন? সেখানে যাইয়া সকলের সঙ্গে আলাপ সালাপ করবি, শালাশালীদের সঙ্গে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলিবে বেশ ভালো জামাই। ছেলে মাথা নত করিয়া রহিল। বাপ বুঝিল, এবার ছেলে শ্বশুরবাড়ি যাইয়া তাহার উপদেশ মতো কাজ করিবে। ঈদের ছুটিতে জামাই শ্বশুরবাড়ি আসিয়াছে। আসিয়া বৈঠকখানার এক কোণায় চুপ করিয়া বসিয়া আছে। শ্বশুর আসিয়া জিজ্ঞাসা করিল, কি বাবাজি, চুপ করিয়া বসিয়া আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? জামাই উত্তর করিল, ভালো আর কই আছে, কয়দিন হইল আমার বাপের মাথা খারাপ হইয়া গিয়াছে। হাতে একখানা লাঠি লইয়া যাকে দেখেন তাকেই মারিতে আসেন। শ্বশুর বলিল, তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে দেখিতে যাইব। জামাই বলিল, শ্বশুর সাহেব, যাইবেন যে খুব সাবধানে যাইবেন, একখানা লাঠি হাতে লইয়া ঘুরাইতে ঘুরাইতে যাইবেন। আমার বাবা যদি আপনাকে মারিতে আসে, লাঠি উঠাইয়া তাহাকে মারিতে যাইবেন। দুই একটা লাঠির ঘা মাথায় পড়িলে বাবা শান্ত হইয়া যাইবে, তারপর আর কিছুই বলিবে না। শ্বশুর বলিল, আচ্ছা, তাহাই করিব, কাল সকালে তোমার বাবাকে দেখিতে যাইব। জামাই শ্বশুরবাড়ি হইতে ফিরিয়া আসিল। বাপ জিজ্ঞাসা করিল, কিরে, শ্বশুরবাড়ি যাইয়া এত তাড়াতাড়ি ফিরিয়া আসিলি কেন? ছেলে বলিল, না ফিরিয়া আসিয়া উপায় কি, আমার শ্বশুরের মাথা খারাপ হইয়াছে, যাকেই দেখেন তাকেই লাঠি ঘুরাইয়া মারতে আসেন। বাপ বলিল, তবে তো খুব খারাপ খবর, কাল সকালে তোর শ্বশুরকে দেখিতে যাইব। ছেলে বলিল, আপনি যে যাইবেন খুবই সাবধানে যাইবেন, একখানা লাঠি ঘুরাইতে ঘুরাইতে যাইবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারিতে আসেন, লাঠির কয়েক ঘা তাহার গায়ে মারিবেন, তিনি তখনই থামিয়া যাইবেন, কিন্তু কয়েক ঘা না মারিলে তিনি আপনাকেই মারিতে থাকিবেন। সাবধান, সঙ্গে লাঠি না লইয়া যাইবেন না। পরের দিন সকালে 2 গ্রাম হইতে বাপ আর শ্বশুর লাঠি ঘুরাইতে ঘুরাইতে বাহির হইল। মাঝ পথে আসিয়া 2 বেয়াইয়ের দেখা হইয়া গেল। শ্বশুর লাঠি উচাইয়া বলিল, এই যে। বাপ তেমনি লাঠি ঘুরাইয়া বলিল, এই। তারপর 2 বেয়াইতে লাঠি পেটাপিটি আরম্ভ হইল। সে কি যেমন তেমন মারামারি। পাড়ার লোকেরা ছুটিয়া আসিয়া 2 বেয়াইকে আলাদা করিয়া ধরিয়া রাখিল। তারপর বলিল, তোমাদের কি হইল? 2 বেয়াইয়ের মধ্যে এমন ভাব মোহব্বত, এখন এইভাবে তোমাদের মারামারি করার কারণ কি? তখন শ্বশুর বলিল, কাল জামাইয়ের মুখে শুনিয়াছিলাম বেয়াই পাগলা হইয়া গিয়াছে, যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি দিয়া 2-1 গা মারিলেই নীরব হইয়া যায়। বাপ বলিল, ওই শয়তান ছেলে বিয়াইয়ের বিষয়েও এমনই কথা আমার বাড়ি আসিয়া বলিয়াছে। এখন এ বিয়াই ও বিয়াই একে অপরের সঙ্গে আলাপ করিয়া সমস্ত জানিতে পারিল। বাপ বাড়ি ফিরিয়া ছেলেকে ধমক দিয়া বলিল,
ওরে বিল্লিক বেহায়া, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে বলিয়াছিস কেন? ছেলে বিনীতভাবে উত্তর করিল, আপনি আমাকে শ্বশুরবাড়ি যাইয়া কথাবার্তা বলিতে উপদেশ দিয়াছিলেন। আমি সেখানে যাইয়া একটিমাত্র কথাই বলিয়াছি, তাহাতে এত, অনেক কথা বলিলে না জানি কি হইত। দ্বিতীয় গল্প, চৈত্র মাসের মাসালা পৌষ মাসে। মৌলবী সাহেবের তালেবে এলেম সবে মৌলবী হইয়াছেন। ছাত্র অবস্থায় উস্তাদের বক্তৃতায় যে যে কথা শুনিয়াছেন তাহারই মতো সুর করিয়া সেই সব কথা বলেন। নতুন মৌলবীর গলার সুর আরও সুন্দর বলিয়া ঘন ঘন তিনি দাওয়াত পান। সেবার পৌষ মাসে এক গৃহস্থ বাড়িতে তাহার দাওয়াত হইয়াছে। বক্তৃতা করিতে করিতে মৌলবী সাহেব বলিয়া ফেললেন, মেয়ে লোকের ব্যবহার করা কোনো কাপড় পোশাক আলেম উস্তাদকে দিতে নাই, ইহাতে খুব গুনাহ হয়। পাড়াগাঁয়ের চাষি মুসলমানদের বাড়িতে মেয়েদের পরার কাপড় দিয়াই সাধারণত শীতকালের কাঁথা তৈরি হয়, কারণ পুরুষদের চাইতে মেয়েদের কাপড় পুরু। বাড়ির কর্তা গরিব মানুষ, লেপ কিনিবার পয়সা নাই। শীত নিবারণের জন্য কয়েকখানা মাত্র কাঁথা আছে, তাহাও মেয়েদের শাড়ি কাপড় দিয়াই তৈরি। তাই রাত্রের আহারের পরে সে মৌলবী সাহেবকে শীত নিবারণের জন্য কিছুই দিতে পারিল না, কারণ মৌলবী সাহেব ওয়াজের সময় বলিয়াছেন, মেয়ে লোকের কাপড়ের তৈরি কাঁথা মৌলবী মাওলানাদের দিতে নাই, দিলে খুব গুনাহ হইবে। শূন্য মাদুরের উপর বসিয়া মৌলবী সাহেব সারা রাত শীতে ঠির ঠির করিয়া কাঁপিয়া কাটাইলেন, একটুকুও ঘুমাইতে পারিলেন না। শুধু কি এই বাড়িতে, ইহার পরে মৌলবী সাহেব যেখানেই দাওয়াত খাইতে যান, কেহই মৌলবী সাহেবকে রাতে শুইবার জন্য কাঁথা কাপড় দেয় না, কারণ তাহারা আগেই সেই চাষির বাড়িতে মৌলবী সাহেবের ওয়াজ শুনিয়া আসিয়াছেন। শীতের কষ্ট আর কতদিন সহ্য করা যায়? সারা রাত শীতের কাঁপুনিতে না ঘুমাইয়া মৌলবী সাহেবের চোখ দুটো জবা ফুলের মতো লাল হইয়াছে, তাহার উপর আবার সর্দি কাশি। একদিন তিনি তার উস্তাদ মৌলবী সাহেবের সঙ্গে দেখা করিয়া বলিলেন, হুজুর, আপনার শিক্ষামতো আমি সব জায়গায় ওয়াজ করিয়া বেড়াই, কিন্তু এক জায়গায় যাইয়া বড়ই মুশকিলে পড়িয়াছি। উস্তাদ জিজ্ঞাসা করিলেন, কি মুশকিল, খোলাসা করিয়া বল। তখন মৌলবী সাহেব জবাব দিল, এক চাষির বাড়িতে আমি বক্তৃতায় বলিয়াছিলাম, স্ত্রী লোকের ব্যবহার করা কোনো কাপড় মৌলবী মাওলানাদের দিতে নাই, তাহাতে খুব গুনাহ হয়। সেই হইতেই আমি যে বাড়িতে দাওয়াত পাই, বাড়ির কর্তা শীতের রাতে আমাকে কাঁথা কাপড় দেয় না। এই দেখুন, শীতের রাত্রি জাগিতে জাগিতে আমার কি হাল হইয়াছে। উস্তাদ খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিলেন, আরে ব্যাক্কেল, চৈত্র মাসের বক্তৃতা তুমি পৌষ মাসে করিয়াছ, তোমার মতো গাধাহান নাই। কাঁথা কাপড়ের বক্তৃতা গরমকালের জন্য মুলতুবি রাখিবে, আমি কি শীতকালে তোমাকে এরূপ ওয়াজ করিতে বলিয়াছিলাম? তৃতীয় গল্প, শেয়ালের পাঠশালা। শেয়াল কিছুদিন হইতে খাবার পায় না। বর্ষাকালে সমস্ত দেশ পানিতে ভরা। গেরস্থ বাড়ি হইতে হাঁস মুরগি ধরিয়া আনিয়া যে মাঠে লুকাইবে, সেই মাঠ এখন পানিতে ডুবুডুবু। না খাইয়া না খাইয়া শেয়ালের পেট পিঠের সঙ্গে মিশিয়া গিয়াছে। কোথায় খাইবার পাওয়া যায়? কুমিরের বাচ্চাগুলো নদী দিয়া সাঁতার কাটিয়া বেড়ায়, তাদের ধরিতে পারিলে বেশ মজা করিয়া খাওয়া যাইত। কিন্তু নদীতে নামিলেই কুমির আসিয়া তাহাকে ঠ্যাং ধরিয়া টানিয়া লইয়া গিয়া একেবারে জলপান করিয়া ফেলিবে। অনেক ভাবিয়া চিন্তিয়া শেয়াল এক ফন্দি বাহির করিল। নদীর ধারে এক উঁচু টিলার উপর ঝাউ গাছের ডাল পুতিয়া শেয়াল এক পাঠশালা খুলিল। ইঁদুর, মাকড়সা, আরশোলা, ঝিঝিপোকা আর ব্যাঙ হইল পাঠশালার পড়ুয়া। কয়েকটি জোনাকি ধরিয়া আনিয়া এক গাদা গোবরের সঙ্গে আটকাইয়া রাতের কালে পাঠশালা আলো করা হইল। মাথায় ভাঙা হাড়ির টুপি, বগলে পদ্মপাতার খুঙ্গি পুঁথি, কাঁধে গরুর খোঁটার কলম গুজিয়া কাজ ডাটার লাঠি হাতে করিয়া শেয়াল লেজে চাপা দিয়া বসিয়া পড়াইতে আরম্ভ করিল। ইঁদুর পরে চিকিরমিকির চিক আর দাঁত দিয়া ধান চিবায়।
শেয়াল তাকে শেখাইয়া দিল কি করিয়া রাতের বেলা গেরস্তের গোলা কাটিয়া কালায় মশুরি বাহির করিয়া আনিবে, বেড়াল ফাঁকি দিয়া কি করিয়া ঘরের কলাটা পেয়ারাটা লইয়া আসিবে। মাকড়সা তার পেটের ভিতর হইতে সুতা বাহির করে, তারপর এ ডালে ও ডালে সেই সুতা টাঙাইয়া সুন্দর জাল তৈরি করে। শেয়াল তাকে শিখাইয়া দেয় কিভাবে সেই জালের এক পাশে চুপটি করিয়া বসিয়া থাকিবে, কোনো পোকা উড়িয়া আসিয়া সেই জালে আটকা পড়িলে সে কি করিয়া এক লাফে যাইয়া পোকাটিকে ধরিয়া খাইবে। আরশোলাকে শিখাইয়া দেয় কি করিয়া সে দেয়াল বা ঘরের চালার এক পাশে মরার মতো হইয়া চুপটি করিয়া থাকিবে, আর সেই পথে পিঁপড়ে বা ডাস পোকা আসিলে এক লাফে যাইয়া তাকে ধরিয়া খাইবে। মাকড়সার জালের ধারেও সে চুপটি করিয়া বসিয়া থাকিতে পারে। জালে কিছু আটকাইলেই ঠোঁট দিয়া জাল টানিয়া আনিয়া সে পোকাকে খাইতে পারিবে, কিন্তু সাবধান, অত বড় দেহটা লইয়া সে যেন মাকড়সার জালের উপর দিয়া না চলিতে যায়, তাহা হইলে জাল ছিঁড়িয়া সে মাটিতে পড়িয়া যাইবে। ঝিঝি পোকা ঝিঝি ঝিঝি করিয়া গান গায়, কত রকমের সুরই তার জানা, সরু মোটা মিহি চওড়া কতভাবেই সে গান গায়, কিন্তু গান গাহিলেই তো আর পেট চলিবে না। শেয়াল তাহাকে শিখায় অনেক রাত্রে সবাই যখন ঘুমিয়া পড়ে তখন কি করিয়া চুপি চুপি উঠিয়া কপি গাছের নরম ডোগাগুলো খাইয়া যাইবে। ব্যাঙকে শেখায় কি করিয়া দিনে রাতে ঘরের ভেতর হইতে ঝোপের ভেতর হইতে মশা মাছি ধরিয়া খাইবে, কিন্তু সাবধান, সাপে যেন না ধরে। যদি ধরে তবে সে এমন চিৎকার করিবে সেই শব্দ শুনিয়া লোক আসিয়া সাপটিকে মারিয়া ফেলিবে। ইঁদুর মাকড়সা আরশোলা ঝিঝি পোকা ব্যাঙ সবাই শেয়াল পণ্ডিতের পাঠশালায় পড়িয়া ভারী খুশি। এ তো যেমন তেমন গুরুমশায় নয়, সকল জানোয়ারের চাইতে চালাক স্বয়ং শেয়াল পণ্ডিত। টিকটিকি টিকটিক করিতে করিতে দেশে বিদেশে এই পাঠশালার খবর বলে। ইঁদুরের চিকির মিকির, ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর আর ঝিঝি পোকার ঝিঝি ঝিঝি, পড়ুয়াদের পড়ায় সমস্ত কাশবন উলটপালট। শোনাশুনি শেয়ালের এই পাঠশালার খবর কুমিরের কানেও গেল। কুমির ভাবিল, তাই তো, ইঁদুর ব্যাঙ আরশোলা সকলের ছেলে মেয়েই শেয়ালের পাঠশালায় পড়িয়া কত কিছু শিখিয়া ফেলিল, আর আমার 7টি ছেলে কেবল পানির মধ্যে সাঁতার কাটিয়া বেড়ায়, এখনো মাছটা আশটা ধরিতে শিখিল না। একদিন কুমির তার 7টি বাচ্চাকে সঙ্গে করিয়া শেয়াল পণ্ডিতের পাঠশালায় আসিয়া হাজির। শেয়াল মামা, বাড়ি আছো নাকি? শেয়াল বলিল, একটু দূরে থাকিয়া কথা বলো কুমির ভাগ্নে, তোমাকে দেখিয়া বড়ই ভয় পায়। কুমির একগাল হাসিয়া বলিল, মামা, ভয় পাওয়ার কথা নয়, আমার 7টি ছেলেকে তোমার পাঠশালায় ভর্তি করিয়া দিতে চায়, ওরা বড়ই দুষ্ট, ওদের কিছু বিদ্যা শিখাইয়া দাও। খুশি হইয়া শেয়াল বলিল, বেশ বেশ ভাগ্নে, অল্পদিনেই আমি ওদের বিদ্যা দিগজ করিয়া দিব। কুমির তার 7টি ছেলেকে শেয়ালের পাঠশালায় ভর্তি করাইয়া দিয়া গেল। পরের দিন শেয়াল কুমিরের 7টি বাচ্চার একটি খাইয়া ভোরের নাস্তা করিল। দুপুরবেলা সেই কাশবনের ধারে নদীতে ভুসুত করিয়া কুমির আসিয়া ভাসান দিল। কি মামা, আমার বাচ্চারা কেমন লেখাপড়া করিতেছে? শেয়াল উত্তর করিল, তারা পড়াশোনায় বেশ মনোযোগী, 7 দিন যাইতে দাও ভাগ্নে, দেখবে ওদের লেখাপড়ায় কত বড় করিয়া দেই। কুমির বলিল, ওদের কি একটিবার দেখিতে পারি না মামা? শেয়াল উত্তর করিল, কেন দেখিতে পাইবে না ভাগ্নে, তুমি ওইখানেই থাকো, আমি একে একে আনিয়া তাদের দেখাই। এই বলিয়া শেয়াল একটি একটি করিয়া 5টি বাচ্চাকে দেখাইয়া একটিকে 2বার আনিয়া দেখাইল। বোকা কুমির ভাবিল 7টি বাচ্চাকেই দেখিল। এমন করিয়া রোজ শেয়াল সকালে কুমিরের একটি বাচ্চা খাইয়া নাস্তা করে, আর কুমির আসিলে একটি বাচ্চা 2বার করিয়া দেখাইয়া তাকে বুঝাইয়া দেয়। 7 দিনের দিন সকালে বাকি বাচ্চাটিকে খাইয়া শেয়াল পাঠশালার ঘর ভাঙিয়া উধাও হইল। দুপুর বেলা কুমির আসিয়া দেখিল, কোথায় মাস্টার, কোথায় তার পড়ুয়ার দল, শূন্য কাশপাতার বন বাতাসে হেলিতেছে দুলিতেছে।
কুমির সবই বুঝিতে পারিল, নিজের বুকামির জন্য মাথা থাপড়াইয়া মরিল, ছেলেদের জন্য কাঁদিয়া বুক ভাসাইল, তারপর প্রতিজ্ঞা করিল, শেয়াল, তুমি আর কোনোদিন নদীতে পানি খাইতে নামিবে না। নদীতে আসিলেই ঠ্যাং ধরিয়া টান দিয়া লইয়া গিয়া তোমার উচিত শিক্ষা দেব। শেয়াল আর কুমিরের ভয়ে নদীতে নামে না। নদীর ধারে বালুচরের উপর উঠিয়া কাকড়াগুলো দল বাঁধিয়া এদিক ওদিক যায়, মাঝে মাঝে দাঁড়াইয়া রোদ পোহায়। কতদিন আর লোভ সামলানো যায়, ক্ষুধায় পেট খাই খাই করিতেছে। সেদিন যেই শেয়াল কাকড়া ধরিতে নদীর কিনারে আসিয়াছে, অমনি কুমির ভুসুত করিয়া উঠিয়া শেয়ালের একটি ঠ্যাং ধরিয়া টানিয়া পানিতে লইয়া গিয়াছে। তারপর শেয়াল কুমিরে টানাটানি হানাহানি করিতে করিতে তাহারা এক কাশবনের মধ্যে আসিয়া পড়িল। তখন শেয়াল তাড়াতাড়ি একটি কাশের ডাঁটা তুলিয়া লইয়া বলিল, ভাগ্নে, ধরিলে তো ধরিলে আমার লাঠির গাছা। আমার পা যদি ধরিতে তবেই আমাকে আটকাইতে পারিতে। এই যে আমার পা। বলিয়া শেয়াল কুমিরের মুখের কাছে লাঠিখানা ধরিল। বোকা কুমির শেয়ালের ঠ্যাং ছাড়িয়া দিয়া সেই লাঠিখানা ধরিয়াছে। অমনি শেয়াল এক লাফে যাইয়া বালুর চড়াই উঠিল। কুমির তখন বলিল, আচ্ছা শেয়াল, যাও, একদিন না একদিন তোমাকে পাইবই। ইহার পর কুমির শেয়ালের খোঁজে এখানে ওখানে কতই ঘুরিয়া বেড়ায়। শেয়াল আর কুমিরের ভয়ে পানিতে নামে না। সেদিন কুমির করিল কি, বালুর চড়ার উপর দিয়া যাইয়া মরার মতো শুইয়া রহিল। দূর হইতে শেয়াল তাহাকে দেখিয়া ভাবিল, হয়তো কুমিরটি মারাই গিয়াছে। যদি মরিয়াই থাকে তবে কুমিরের মাংস খাইয়া কিছুদিন আরামে কাটানো যাইবে, কিন্তু তার আগে ভালো মতো জানিতে হইবে কুমিরটা সত্যি সত্যি মরিয়াছে কিনা। শেয়াল কুমিরের কাছে আসিয়া বলিল, কুমিরটা কি মরিয়াছে? যদি মরিয়া থাকে তবে সে পা নাড়া দিবে। বোকা কুমির তখন পা নাড়া দিল। শেয়াল আবার বলিল, কুমির যদি সত্যি সত্যি মরিয়া থাকে তবে সে হাত নাড়া দিবে। বোকা কুমির আবার হাত নাড়া দিল। শেয়াল বলিল, বেশ বুঝিলাম, কুমিরটা মরিয়া গিয়াছে। যায়, বালুর চড়া হইতে দাঁতের ধার দিয়ে আসে, মরা কুমিরটা খাইতে হইবে। কুমির ভাবিল, শেয়াল একবার কাছে আসিলেই হয়, ধরিয়া এক নিমেষেই ওকে খাইয়া ফেলিব। এই বলিয়া কুমির চুপ করিয়া শুইয়া রহিল। দাঁতে ধার দেওয়ার নাম লইয়া শেয়াল ওদিকে গেরস্ত পাড়ায় যাইয়া খবর দিল, কি চায়? ডাঙার উপর কুমির আসিয়া শুইয়া আছে। গেরস্তরা সবাই কুমিরের উপর চটা। কুমির কাহারও ছেলে খাইয়াছে, কাহারও মেয়ে খাইয়াছে, আর গরু বাছুর ছাগল ভেড়া যে কত খাইয়াছে তাহার লেখাজোখা নাই। তাহারা দল বাঁধিয়া লাঠি সরকি ইট পাটকেল লইয়া আসিয়া কুমিরটিকে মারিয়া ফেলিল। চতুর্থ গল্প, আমাদেরটাই তো পথ দেখাইল। রহিম শেখ বড়ই অসাবধান। আজ এটা ভাঙে, কাল ওটা হারায়। এই জন্য বউ তাকে কতই বকে, কিন্তু বকিয়া বকিয়াও বউ তাহাকে সাবধান করিতে পারে না। সেদিন হাটে যাইবার সময় বউ বারবার করিয়া বলিয়া দিয়াছে, দেখো, আজ হাটে যাইয়া আমার তেলের শিশিটা যেন হারাইয়া আসিও না। এই শিশিটা আমার বাপের বাড়ি হইতে আনিয়াছি, কেমন সুন্দর দেখিতে। রহিম তেলের শিশি লইয়া হাটে চলিল। এক জায়গায় বৃষ্টির পানিতে পথ পিছলাইয়া আছে, সেখানে আসিয়া তো পা টিপিয়া টিপিয়া চলিতে হয়। কিন্তু অসাবধান রহিম যেমন চলিতেছিল, সেখানে আসিয়াও ঠিক তেমনই চলিতে লাগিল। আর তক্ষণে পা পিছলাইয়া আছাড় খাইল, হাতের শিশিটা মাটিতে পড়িয়া ভাঙিয়া গেল। রহিম তখন ভাবিতে লাগিল, বাড়ি গেলে বউ যখন জানিতে পারিবে শিশিটা ভাঙিয়া গিয়াছে, তখন সে কি জবাব দেবে? যদি বলে কাদার পথে চলিতে চলিতে পা পিছলাইয়া সে আছাড় খাইয়াছিল, সেই সময় শিশিটা পড়িয়া গিয়া ভাঙিয়া গিয়াছে, তখন বউ জিজ্ঞাসা করিবে, কাদা পথে চলিতে কেন সাবধান হও নাই? এ কথার সে কি উত্তর দেবে? মনে মনে সে একটি ফন্দি আটিয়া বাড়ি আসিল। বউ তাড়াতাড়ি হুক্কা আনিয়া তাহার হাতে দিল। হুক্কা টানিতে টানিতে রহিম গল্প আরম্ভ করিল। আজিকার হাটে যেই গিয়াছে তাহারই তেলের শিশি হারাইয়াছে। কতজন তেলের শিশি হারাইয়া পথে পথে তালাশ করিয়া ফিরিতেছে।
বউ জিজ্ঞাসা করিল, বলি, তোমার তেলের শিশিটা তো হারাই নাই। রহিম শেখ একটু কাশিয়া উত্তর করিল, আমাদেরটাই তো পথ দেখাইয়াছে।